বড় বড় স্বপ্নের কাছে ছোট ছোট স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, না হলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। যদি আপনি সাফল্য অর্জন করতে চান অবশ্যই আপনাকে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হবে। এখন দেখেন, আমরা আসলে বিদেশ যাব ঠিক আছে, কিন্তু এর জন্য কোনো কষ্ট করতে রাজি না। আমরা পড়ালেখা নিয়ে আসলে এতটাও ভাবছি না, এটা আমরা সেকেন্ড অপশনে রেখেছি। আপনি যতক্ষণ এটা ফার্স্ট অপশনে রাখছেন ততক্ষণ এটা পারবেন না। আপনি বেশি বেশি জবের গুরুত্ব দিয়ে মনে করেন যে শুধু জব করে যাচ্ছেন, যে জব করলেই তো হচ্ছে, আবার বিদেশেও যেতে চাচ্ছেন, তো একটু তো পড়ার দিকে আসলে মন দিতে হবে। আবার অনেকে আসলে স্টুডেন্ট আছে যারা একটু ছোট বয়স, তারা কি করে, ফেসবুকে আসলে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আসলে ফেসবুক নিয়ে পড়ে থাকেন। এটা আসলে যখন করবেন আপনি দেখবেন যে আপনি নিজের ডোপামাইনটা শুধু খরচ করতে চান, মানে নিজের সুখ কোথায় সেখানে আপনি জাস্ট সেখানেই যান। নিজেকে একটু রিল্যাক্স করতে হবে এবং ফোকাস করতে হবে পড়ালেখার দিকে। আপনি সম্পূর্ণ ফোকাস যদি এখানে না দিতে পারেন কখনোই আপনি সাকসেস অর্জন করতে পারবেন না। ঠিক আছে, আমরা তো ইংলিশে অতটা ভালো না যে আমাদের না পড়লেই হয়ে যাবে, জাস্ট প্রশ্ন প্যাটার্ন জানলেই হয়ে যাবে। প্রশ্নের প্যাটার্ন জানলে কখনোই আপনি পারবেন না। যদি আপনার ইংলিশ যদি কাঁচা থাকে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। যদি কৌশল না ফলো করেন তাহলে কখনোই আপনি রিডিংয়ে আইএলটিএস রিডিং প্যাসেজটা আপনি সলভ করতে পারবেন না। আইএলটিএস শুধু রিডিং না, 4টা মডিউলই বলবো যে আপনাকে এখানে কৌশল প্রয়োগ করা শিখতে হবে। কারণ এখন আর সেই সময় নেই যে অনেক সময় ধরে আপনি নিজের বেসিকটা ডেভেলপ করবেন 1-2 বছর ধরে। এত সময় তো নেই, আপনার হাতে আছে 2-3 মাস, 4 মাস, 5 মাস। সো এর ভেতরে আসলে আপনি ওই বেসিক শিখে আসলে পারবেন না। আপনাকে কৌশল ফলো করতে হবে, শর্টকাট নিয়ম ফলো করতে হবে। আপনি সত্য করে বলেন যে আপনি আইএলটিএসের পেছনে কতটা সময় ব্যয় করেছেন, আর ফেসবুকে ইউটিউবে আপনি কত সময় ব্যয় করেছেন বলেন। সো দেখেন, এই যে বিষয়গুলো আপনারা শিক্ষামূলক কিছু দেখতেই পারেন, কিন্তু এই যে আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করা, এই সময় তো আপনার ব্যাক হয়ে আসবে না। আপনি দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, এখনও আইএলটিএসের জন্য প্রস্তুতি নিতে পারছেন না, কারণ আপনার ফোকাস ঠিক নেই, আপনার গোল ঠিক নেই। আপনি আজকে মন চাইলে কালকে আবার মন উঠে যাচ্ছে, পারছে না দেখে আসলে ডিমোটিভ হয়ে যাচ্ছেন। ডিমোটিভ হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রথমে আসলে উঠতে গেলে মানে প্রথম সিঁড়িটাই আসলে কঠিন। আপনি বাইরের দেশে যাবেন, এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো এই প্রথম ধাপ হচ্ছে আইএলটিএস। এই আইএলটিএসটা যদি পাস করতে পারেন তাহলেই কিন্তু আপনি বাইরের দেশে যেতে পারবেন। একবার আপনি দেখেন যে আপনি নিজের জন্য কি করছেন। আপনার নিজের জন্য তো করা লাগছে না, আপনি তো সবার দিকে তাকিয়েই করছেন যে আপনি আপনার পরিবারকে একটু সুখী রাখবেন, হ্যাপি রাখবেন, আপনার ভবিষ্যৎটা একটু ভালো হবে, যার জন্য আপনি বাইরের দেশে যেতে চাচ্ছেন, এই ডিসিশনটা নিয়েছেন। সবাই আপনাকে সাপোর্ট দিচ্ছে, নিজেকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু পড়ালেখার বেলায় এসে আপনারা জাস্ট হচ্ছে মানে গড়িমসি করছেন। মানে এইটা যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলেই তো ভালো একটা স্কোর করা যায়। আমার এই ইউটিউব চ্যানেল দেখে কত মানুষ যে বিদেশ গেছে এটা আপনারা জানেন? হাজার হাজার মানুষ আসলে বিদেশ গেছে আমার এই চ্যানেল দেখে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে। তাহলে আপনি কেন যেতে পারবেন না বলেন? আপনাকেও দেখতে হবে। এই যে একটা ভিডিও দেখবেন, এরপর আর আসলে আপনাদের খোঁজ থাকবে না। আমার তো প্লেলিস্ট আকারে সব কিছু সাজিয়ে দেওয়া আছে, সবগুলো দেখেন, প্রিপারেশন নেন। যদি একেবারেই দুর্বল হন তাহলে যোগাযোগ করেন, অসুবিধা নেই, সবভাবেই আমি হেল্প করতে রাজি আছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। নতুন নতুন চ্যানেল দেখলে আপনারা ওইখানেই সাবস্ক্রাইব করে বসে থাকেন, যে আইএলটিএস নিয়ে ভিডিও বানাই, একটা কথা বলে তাকেই আপনার ফলো করেন। এটা না, আপনি যার কথা বুঝেন ভেবে চিনতে তার ভিডিওগুলো দেখবেন। কারণ এক একজন এক এক ট্রিক্স দেবে, অনেক আসলে সমস্যা করবে আপনাকে। মনে করেন যে পাজেল হয়ে যাবেন আপনি, যে এই স্যার এটা বলছে, ওই স্যার এটা বলছে। যা মানে যার ভাষা আপনি বুঝেন তার কাছেই আপনি পড়েন, যার কথা ভালো লাগে তার ক্লাসই আপনি ফলো করেন। একাধিক কিছু আসলে করে লাভ নেই, ঠিক আছে? আমার এই চ্যানেল দেখে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু বাইরের দেশে গেছে। সো 1 বছর আগে তারা দেখেছে, তো তারা কিন্তু এখন সেটেল, বাইরের দেশে এখন সেটেল। তারা লাইফ লিড করছে, খুব সুন্দরভাবে লাইফ লিড করছে, প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে যে অনেক সুখী আছে, আপনার জন্য এটা পেরেছি। সো এটা কৃতজ্ঞতা প্রকাশ করে। সো আমি মনে করি যে আমি যদি আপনাদের একটু হেল্প করতে পারি তাহলে আমার এটা ভালো লাগা কাজ করবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, টেনে দেখবেন না, ডাউনলোড করে দেখবেন না, তাহলে সম্পূর্ণ মানে মনোযোগ থাকবে, ঠিক আছে? আপনি দেখেন একদিনে আসলে অত ভিডিও দেখতে বলছি না, আপনি একদিনে 2-3টা ভিডিও দেখেন, কিন্তু ওইগুলো আবার প্র্যাকটিস করেন। শুধু ভিডিও দেখলেই হবে না, ওগুলো আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো আজকে আমি ক্লাস করাবো হলো লিস্ট অফ হেডিংসের। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব সহজ এবং কৌশল ধরে ধরে আমরা শিখব, যে যত প্যাসেজ যত কঠিনই হোক না কেন আমরা কৌশল ধরে শিখলে কি হবে, খুব ইজিলি সলভ করতে পারবো এবং আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবো।
ওকে, সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং শেয়ার করলে তো ক্ষতি নেই, আপনার বন্ধুদেরকে জানান যে এই চ্যানেলটা ভালো, এটা ফলো করো। আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত ক্লাস, সো আমি মনে করব যে আপনাদের মনোযোগটা থাকবে এখানে। এবং যারা আসলে আমার ফেসবুক এখনও ফলো করেনি, ফেসবুক ফলো করবেন, যারা আমার ইউটিউব ফলো করেননি, ইউটিউব ফলো করবেন। সো সম্পূর্ণ ভিডিও দেখলে আসলেই বুঝতে পারবেন যে অনেক কিছু আমি শিখতে পেরেছি। ওকে, আবারও বলছি, আজকের ভিডিও দেখার পরে আপনার চোখ কপালে উঠে যাবে যে এত সুন্দর করে আসলে আইএলটিএস করা যায়, বা এত ইজি। আপনারা আসলে সব কিছু কঠিন ভাবতে ভাবতে মানে কঠিন করে ফেলেছেন। এটা আসলে ইজি আছে যদি আপনি ট্রিক্স ফলো করেন। আমি তো আছি, তাই না? আমি আপনার পাশে আছি, যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি। যারা একদম দুর্বল তারাও চিন্তা করবেন না, আমি A to Z আসলে বুঝিয়ে দিব, যে একদম নতুনও যদি হন তাহলেও আপনি বুঝতে পারবেন যে লিস্ট অফ হেডিংস আমরা কিভাবে সলভ করব। এটা আসলে রিডিংয়ের একটা পার্ট। আমি চেহারাও দেখাবো যে লিস্ট অফ হেডিংস দেখতে কেমন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আপনি একদম জিরো। ওকে, তাহলে আমাদের প্রথম যে টিপসটা আছে সেটা একটু দেখি। যে প্রথমে কিওয়ার্ড দাগিয়ে নিব। 1 নাম্বার কথা হচ্ছে আমার কিওয়ার্ড দাগিয়ে নিতে হবে, ঠিক আছে? সো লিস্ট অফ হেডিংসে দেখবেন যে অনেকগুলো আপনার হেডিংস থাকবে, ওই হেডিংস থেকে আমাদের কিওয়ার্ডগুলো দাগিয়ে নিতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু মূল বিষয়টা বুঝতে পারবো না যে কি বলেছে বা কোনটা বের করতে বলেছে। দেখেন, প্রত্যেকটা হেডিংস আমি একটু যদি শেয়ার করি আপনাদের সঙ্গে, তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা হেডিংসে দেখেন, এখানে যেই হেডিংসগুলো আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত হেডিংস আছে। তাহলে প্রত্যেকটা হেডিংসের কিন্তু আলাদা আলাদা কোনো ফিচার আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেটা কিনা তাকে আলাদা করেছে, ডিফারেন্ট করেছে। সেই ইউনিক একটা কিওয়ার্ড আপনাকে নিতে হবে, একটা বা দুইটা, কমপক্ষে আপনি 2টা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একদম ইজি হয়ে যাবে। সো এটা আমরা যখন করব, আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তখন আমি এটা বুঝিয়ে দিব যে কীভাবে আমরা কিওয়ার্ডটা নিতে পারি। আচ্ছা, তাহলে আবার আমরা একটু টিপসে ব্যাক করি। 2 নাম্বার যে টিপসটা আছে সেটা একটু শেয়ার করি। দেখেন, 2 নাম্বার যেটা হলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিবে তারা, সেটা আমাদের রিলেট করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ বলতে যে তারা বাস্তবিক কিছু উদাহরণ দিবে। মনে করেন যে হেডিংসে তো আসলে সম্পূর্ণ কিছু আসলে বলা যায় না। হেডিংস কি? শিরোনাম। শিরোনাম দেখে তো আপনি সম্পূর্ণ সব কিছু ধরতে পারবেন না। সো ওই শিরোনাম থেকে ওই রিলেটেড কিছু ডিটেইলস তারা, বা একটু প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ তারা, এক্সাম্পল তারা দিবে। সেই উদাহরণগুলো যদি বুঝতে পারেন যে এই উদাহরণটা এটার সঙ্গে রিলেট করছে, তাহলেই আপনি অ্যান্সারটা বসাই দিবেন। দেখবেন যে একদম ইজি হয়ে যাবে এবং ভুল হবে না, এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার অ্যান্সারটা হয়ে গেছে। আচ্ছা, এটাও আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, যখন আমরা সলভ করব তখন আমরা এটা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সম্পূর্ণ মানে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা সলভ করছি। তাহলে 2 নাম্বার টিপসটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে 3 নম্বরের যে টিপসটা আছে সেটা হলো প্রথম 2-3 বাক্য খুব ভালো করে দেখব। দেখেন, লিস্ট অফ হেডিংসে এই প্যাসেজগুলো কিন্তু অনেক সময় বড় বড় হয়। সাপোজ দেখেন, আমি একটু শেয়ার করে দেখাতে পারলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে অনেকগুলো প্যাসেজ আছে, এই যে অনেকগুলো প্যাসেজ আছে, A থেকে G পর্যন্ত বা F পর্যন্ত অনেকগুলো প্যাসেজ আছে। কিছু কিছু প্যাসেজ একটু ছোট হয়, কিছু আবার বড় হয়, কিছু বড় হয়। দেখেন, অনেক বড় বড় প্যাসেজ। সো এইখানে কি হবে, ওই মাঝে না, মনে করেন যে একদম প্রথম দিকে আসলে এমন এমন কিছু বাক্য তারা বলে, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এটার জন্য বলেছে। তার মানে প্রথম 2-3 বাক্য পরেও কিন্তু অ্যান্সার দেওয়া যায়, কারণ আপনার তো এত সময় নেই হাতে। সো আপনাকে যত শর্টকাটে আপনি ধরতে পারেন তত ভালো। সব সময় মনে রাখতে হবে যে আমাকে মানে টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, এবং কৌশল যদি ফলো করেন তাহলেই কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সম্ভব। আচ্ছা, 4 নম্বরে যেটা আছে সেটা হলো নাউন থাকলে সেগুলো মাথায় রেখে প্যারাগ্রাফ আলাদা করব। আচ্ছা, নাউন থাকলে, সাপোজ আমি নাউন বলতে কি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম। সাপোজ এখানে এমন কোনো, আমি একটু যদি দেখাই যে এই যেমন দেখেন ইউনাইটেড নেশন, এটা একটা নাউন, এটা আপনার চোখে পড়ে যাবে। তারপরে হচ্ছে আরও একটা নাউন যদি আমি দেখাই খুঁজে, এখানে আছে সাপোজ যে কোনো জায়গায় আপনি প্রত্যেকটা হেডিংসেই কিন্তু নাউনগুলো পাবেন। যেমন হাইড্রোজেন একটা নাউন, তারপর হচ্ছে কোনো কিছু নামই নাউন। ভেহিকেল হচ্ছে, এগুলো কি, এটা গাড়ি বা নাউন, তাই না? আচ্ছা, তারপরে আরও আছে, এগুলো ভার্ব, ওয়ার্কস হলো ভার্ব। এই যে ফুয়েল সেল টেকনোলজি, এই টেকনোলজি, এগুলো কি, একটা নাউন। এই নাউনগুলো কিন্তু আমি আলাদা করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তার মানে এই কথাগুলো অবশ্যই প্যারাগ্রাফে আছে। কোন প্যারাগ্রাফে আছে সেটা আমি ফাইন্ড আউট করব, কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফে সেম ওয়ার্ড থাকবে না, আলাদা আলাদা কিছু ডিস্টিংটিভ কিছু ওয়ার্ড থাকবে। সেগুলো কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট করব তখনই বুঝতে পারবো। তো এই নাউনগুলো যেখানে আছে এইগুলো আমি আলাদা করে ফেলবো, যাতে প্যারাগ্রাফগুলো আমি আলাদা করতে পারি যে এই হেডিংসের জন্য এই প্যারাগ্রাফটা অ্যাপ্রোপ্রিয়েট।
তখন আমি ওইগুলা মন দিয়ে ভাবতে পারি, আশেপাশে কি ওয়ার্ড আছে সেইগুলো দেখে আমি সিনোনিম ম্যাচ করতে পারি। আচ্ছা, খুব ইজি করে দিব, দেখেন। এরপরে হচ্ছে 5 নাম্বার, যে অনেক সময় তারা হিসাব করবে বা ক্লু দিবে, সেগুলো খেয়াল করব। এখন দেখেন, একটা হিসাব নিকাশ তারা করবে, আপনাকে তো আসলে সরাসরি বলবে না। লিস্ট অফ হেডিংস এই জন্যই আসলে কঠিন হয়ে যায়, তারা আসলে সরাসরি বলে না, বা অনেক সময় সিনোনিম যেগুলো বলে সেগুলো একটু ইজি হয় ধরতে, কিন্তু অনেক সময় তারা কি করে, ডিটেলস বোঝানোর জন্য বা উদাহরণ দেওয়ার জন্য ওর ভেতরে কিছু ক্যালকুলেশন করে, তারা কিছু হিসাব করে বা কিছু ক্লু আপনাকে দিয়ে রাখতে পারে, সেই ক্লুগুলো আপনাকে ধরতে হবে। এইগুলো আমি শেখাবো যে কীভাবে আপনি ক্লুগুলো ধরবেন। আচ্ছা, এরপরে দেখেন যে সিনোনিম যদি মিলাতে পারেন তাহলেই আপনি অ্যান্সার দিয়ে দিবেন। 6 নম্বর যে টিপসটা আছে সেটা কি, সিনোনিম মিলাতে পারলেই উত্তর। কারণ এটা আপনি চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারেন যে এটার এই বাক্য, যেই কিওয়ার্ডটা আপনি নিয়েছেন সেই কিওয়ার্ডের একটা সিনোনিম পেয়েছেন, তার মানে তারা চাচ্ছে যে এই সিনোনিমটা আপনি ধরতে পারেন কি না এটা চেক করতে চাচ্ছে। তাহলে এই সিনোনিম যদি ধরতে পারেন তাহলে আপনি অ্যান্সার দিয়ে দিবেন। ওকে, এরপরে দেখেন যে ইলিমিনেশন পদ্ধতি বা বাছাই পদ্ধতি, সেটা আমরা সেটা আমরা দেখব। যে ইলিমিনেশন পদ্ধতিটা একটু দেখাই, সেটা হলো আপনার এই যে হেডিংসগুলো দেখতে পাচ্ছেন, আমরা তো সবগুলো একবার আগে পড়ার পরে আমি একটা প্যারাগ্রাফ পড়লাম, সাপোজ এ নাম্বার প্যারাগ্রাফটা পড়লাম। এখন যতটুকু আমি বুঝলাম, আমি কিছুই আসলে কোনো টিপসই কাজে লাগাতে পারছি না। এখন আমি ইলিমিনেশন পদ্ধতি ব্যবহার করব, যে এই যে যতটুকু আমি পড়লাম এর ভেতরে যেই মূল ভাবটা আপনি বুঝতে পেরেছেন, সেটা কি আয়ের সঙ্গে মিলছে? না, মিলছে না, তাহলে এটা বাদ। 2-এর সঙ্গে মিলছে? না, বাদ। 3-এর সঙ্গে মিলছে? না, বাদ। 4-এর সঙ্গে মিলছে, একটু কাছাকাছি যাচ্ছে, তাহলে এটা আপনি একটু রেখে দিতে পারেন। এটার সঙ্গে যাচ্ছে? না। এটার সঙ্গে যাচ্ছে? না। এটার সঙ্গে যাচ্ছে? না। এইভাবে করতে করতে যেটা সবচেয়ে কাছাকাছি মনে হবে সেটা হলো আপনি অ্যান্সার হিসেবে নেবেন। এটাই হলো ইলিমিনেশন পদ্ধতি বা বাছাই পদ্ধতি। ঠিক আছে, আমি একটু আগের মতো করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এলিমিনেশন পদ্ধতিটা ব্যবহার করতে পারি। এরপরে আরও একটা টিপস আছে, সেটা হলো কিছু না ধরতে পারলে পরেরটা করব বা পরেরটা খুঁজব। সাপোজ দেখেন, এখানে আপনার টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনারা অনেক সময় কি করেন, ভুল করেন, যে একটার পেছনে আপনারা 5-6 মিনিট ব্যয় করে ফেলেন। তাহলে বাকিগুলো কখন করবেন? বাকিগুলো আপনি কবে করবেন? আপনার তো 1 ঘন্টা টাইম থাকবে, তাই না? সো কিছুই যদি ধরতে না পারেন, 1 মিনিটের ভেতর যদি কিছু ধরতে না পারেন বা কোনো কিছুই মাথায় না আসে, আপনি কি করবেন? পরেরটাতে চলে যাবেন, হয়তো পরেরটা একটু ইজি। তো ইজিগুলো আগে সলভ করে এমনিতেই দেখবেন যে কঠিনগুলো পরে এমনিতেই মিলে যাচ্ছে। কারণ আগে সহজগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এটা তো অ্যান্সার হবে, আপনার কাছে একটু প্রেটি মাস শিওর থাকবেন যে এটাই তো অ্যান্সার হবে, তারপরে আপনি কঠিনগুলো এমনিতেই বেরিয়ে যাবে। ঠিক আছে, কারণ ওগুলো বাকি থাকলে তো এমনিতেই মিলাইতে পারবেন। তাহলে টোটাল বিষয়টা একবার দেখে নেন, যে প্রথমে কিওয়ার্ড দাগিয়ে নিব, তারপর প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ আছে সেটা রিলেট করব, 2-3 বাক্য খুব ভালো করে পড়ব প্রথম দিকে। তারপরে হচ্ছে নাউন থাকলে সেগুলো মাথায় রেখে প্যারাগ্রাফ আলাদা করব। অনেক সময় তারা হিসাব করবে বা ক্লু দিবে। আচ্ছা, এটা বানানটা একটু অন্যরকম হয়ে গেছে। ছোটোখাটো মিস্টেক যদি থাকে আপনারা অবশ্যই কী করবেন, একটু ওইভাবে দেখবেন। তারপর হচ্ছে সিনোনিম মিলাইতে পারলে, যদি পারি তাহলে উত্তর দিয়ে দিব। এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করব, তারপরে কিছু ধরতে না পারলে কি করব, পরেরটা খুঁজব। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো দিয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি প্যাসেজটা সলভ করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। মনোযোগ দিবেন, ফুল অ্যাটেনশন আমি চাই আপনাদের কাছ থেকে। ওকে, সো যারা একদমই জানেন না যে লিস্ট অফ হেডিংস কী এবং কিভাবে আসে, কিভাবে অ্যান্সার করব, সেটা আমি একটু এক নজরে দেখাচ্ছি। দেখেন, আপনাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ আসবে, সাপোজ একটা প্যাসেজ আসবে। এই প্যাসেজের অনেকগুলো সেকশন থাকবে, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এভাবে অনেকগুলো প্যারা আসবে, তাই না? সো প্যারা ধরে টোটাল হলো একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে বলবে যে আপনি কি করেন, যে এইখানে কি আছে, রিডিং দ্য প্যাসেজ হ্যাজ 7 প্যারাগ্রাফ, 7টা প্যারাগ্রাফ আছে। তো আপনি কি করবেন, যে চুজ দ্য কারেক্ট হেডিং, এ থেকে এফ পর্যন্ত আপনাকে এই লিস্ট অফ হেডিংসগুলো করতে হবে। আচ্ছা, তাহলে আপনি যদি করেন যে এ থেকে এফ পর্যন্ত, দেখেন, তার মানে অতিরিক্ত হেডিংসগুলো কিন্তু 7টা আছে, আর আমাদের মাত্র কয়টা করতে বলেছে, 6টা করতে বলেছে, তার মানে অতিরিক্ত একটা প্যারা আছেই। যাই হোক, ওইগুলো থাকতেই পারে। সো এখন লিস্ট অফ হেডিংসে বক্সের ভিতর কিছু শিরোনাম দিবে, এগুলো হচ্ছে শিরোনাম বা হেডিংস বলা হয়। তো এইগুলো প্রত্যেকটা প্যারারই আসলে কিছু না কিছু অংশ। সো অতিরিক্ত হেডিংস আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আমাদের প্যারাগ্রাফ কয়টা সলভ করতে বলেছে, 6টা।
6টা প্যারাগ্রাফ সলভ করতে বলেছে, কিন্তু হেডিংস দেখেন কয়টা, 1 থেকে 9 পর্যন্ত হেডিংস আছে। তার মানে অতিরিক্ত লিস্ট অফ হেডিংস তারা দিয়ে রাখতেই পারে। ঠিক আছে, তাহলে এভাবে আমি অ্যান্সার শিটে শুরু লিখবো যে যেটা আমি মিলাইতে পারবো। সাপোজ এই হেডিংসের অ্যান্সার, আচ্ছা আবার একটু দিই। দেখেন সাপোজ আপনার নাম্বারের অ্যান্সারটা আপনার প্যারাগ্রাফ এর সঙ্গে মিলে গেছে, তাহলে নাম্বারে আপনি কি লিখবেন, এই যে নাম্বার প্যারাগ্রাফে আপনি এই যে এখানে লিখে দিবেন যে নাম্বার প্যারাগ্রাফ 5-এ আছে, তার মানে 5 নাম্বারের ঘরে আপনি লিখবেন কি, এই যে এই রোমান সংখ্যাটা লিখে দিবেন ঠিক আছে, মানে যেটা মিলবে সেই প্যারাগ্রাফে আপনি সেই রোমান সংখ্যাগুলো লিখে দিলেই হবে, অ্যান্সারটা এইভাবেই হবে। সো কীভাবে বের করবেন, এই তথ্যগুলোই আসলে প্যারাগ্রাফের ভিতরে অন্যরকম আসলে বিস্তারিতভাবে দেওয়া আছে, সেটা আমাকে বের করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে লিস্ট অফ হেডিংস কীভাবে আমরা সলভ করব। এখন দেখেন কৌশলগুলো প্রয়োগ করে কীভাবে আমরা সলভ করতে পারি। তো দেখেন যে অনেক সময় আসলে রিডিংটা আমরা পড়তে পারি না বা যাই না, বা অনেক মিনিং আসলে আমরা ভয় পাই যে অনেক ভোকাবুলারি জানতে হবে। সো আপনার ভেতরে যেই ভোকাবুলারি আছে সেটা দিয়েই জানবেন, শুধু আপনি দেখেন যে হেডিংসগুলো বুঝতে পারেন কিনা। যদি মোটামুটি আপনি রিডিং পড়তে পারেন তাহলেই হবে। হেডিংস কিন্তু অতটা কঠিন কোনো ভোকাবুলারি তারা দেয় না। আমি যা এখন পড়ে দেখাবো এর ভেতর কিন্তু সবই কিছু আপনারা জানেন। তো দেখেন আমরা প্রথমে যেই কাজটা করব সেটা কি বলেছিলাম, যে প্রথমে আমরা কিওয়ার্ড দাগিয়ে নিব, তাই না? 1 নাম্বার তথ্যটা কি, প্রথম কাজটা হলো কিওয়ার্ড দাগিয়ে নিব। তাহলে আমরা কিওয়ার্ডগুলো দাগাই। দেখেন কিওয়ার্ড যদি আমি দেখাই যে অ্যাকশন অলরেডি টেকেন বাই ইউনাইটেড নেশন, তাহলে আপনি দেখেন যে অ্যাকশন টেকেন, তাহলে অ্যাকশনটা নেন। অ্যাকশন মানে কি, কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া কারা নিয়েছে, ইউনাইটেড নেশনগুলো অ্যাকশন নিয়েছে। যদি কোনো প্যারাগ্রাফে দেখেন যে অ্যাকশনগুলো ইউনাইটেড নেশন নিয়েছে অলরেডি, তাহলে বা ইতোমধ্যে তারা কোনো পদক্ষেপ নিয়েছে, তাহলে আপনি সেই প্যারাগ্রাফের সঙ্গে এটা দিতে পারেন। তার আগে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো আপনাকে প্রথমেই হেডিংসটা পড়তে হবে। হেডিংস পড়লে একটা ধারণা আসবে যে কী নিয়ে আসলে প্যাসেজটা বলেছে। দেখেন পুটিং দ্য ব্রেকস অন ক্লাইমেট চেঞ্জ, তাহলে ক্লাইমেট চেঞ্জের একটা তারা কি বলতে বলেছে, ব্রেকস। আচ্ছা ব্রেকস আনতে বলেছে, তার মানে আপনার হচ্ছে একদম আটকাতে বলছে, মানে ক্লাইমেট চেঞ্জটাকে তারা কী করতে বলছে, একদম ডাউন করে ফেলতে বলেছে, মানে যাতে চেঞ্জ না হয় বেশি। সো আর হাইড্রোজেন কার্স আর অ্যান্সার। দেখেন হাইড্রোজেন কার কি তার উত্তর কিনা, বা এটাই কি আসলে কোনো সমাধান কিনা, সেটা আসলে তার মানে আপনি বুঝতে পারছেন যে এই প্যারাগ্রাফটা একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলবে, তাই না? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথোপকথন করবে, তার সঙ্গে কিছু হাইড্রোজেন কারের কথা যুক্ত করবে। আচ্ছা এটা নিয়েই আসলে প্যারাগ্রাফটা। তো দেখেন যে এখানে আমরা এই তথ্যগুলো এভাবে দাগাই যে মার্কেটিং দ্য হাইড্রোজেন কারের একটা কি মার্কেটিং, তাহলে মূল বিষয়টা হলো মার্কেটিং। যদি কোনো প্যারাগ্রাফে দেখেন যে হাইড্রোজেন কারের মার্কেটিং করা হচ্ছে বা মার্কেটিং করছে, তো সেই বিষয়টা আপনি সেই প্যারাগ্রাফের সঙ্গে এই অ্যান্সারটা মিলাবেন। এরপরে দেখেন মেকিং মানে কি, তৈরি করা বা তৈরি করছে দ্য নিউ টেকনোলজি অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একটা সারা বিশ্বে, এগুলোর কিন্তু সিনোনিম আসতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী, তো সিনোনিম আসতেই পারে, এগুলো আপনারা ম্যাচ করবেন, হুবহু তথ্য কিন্তু আপনি কখনো পাবেন না। আচ্ছা তাহলে দেখেন যে মেকিং দ্য নিউ টেকনোলজি, তাহলে নতুন টেকনোলজি তৈরি করছে এবং সেটা কি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল করবে, তাহলে টেকনোলজিটাকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল করবে, এটা আপনি মাথায় রাখেন। এরপরে দেখেন সাম নেগেটিভ প্রেডিকশনস ফ্রম দ্য গ্রুপ অফ এক্সপার্টস, তো দেখেন কিছু নেগেটিভ প্রেডিকশন আছে। নেগেটিভ প্রেডিকশন কি, যে নেগেটিভ মানে হচ্ছে আপনার নেতিবাচক কিছু ভবিষ্যৎবাণী করেছে কিছু গ্রুপ বা একটা গ্রুপ, ওয়ান গ্রুপ, তাহলে একটা নির্দিষ্ট গ্রুপের কথা বলেছে, একটা নির্দিষ্ট গ্রুপ কী করেছে, নেতিবাচক কিছু প্রেডিকশন করেছে বা ক্লাইমেট চেঞ্জের খারাপ দিক দেখিয়েছে বা এরকম কিছু হয়তো হতে পারে। সো আপনি যদি দেখেন যে কোনো গ্রুপ বা কোনো কোম্পানি যদি নেগেটিভ কোনো দেয়, ভবিষ্যৎবাণী করে, তাহলে সেই প্যারাটা আপনি এটার সঙ্গে ম্যাচ করবেন। এরপরে দেখেন হাউ দ্য নিউ ভেহিকেল টেকনোলজি ওয়ার্কস, তাহলে কিভাবে আসলে নতুন ভেহিকেল মানে গাড়িগুলো টেকনোলজি কাজ করে, তাহলে মূল কথা হলো কিভাবে কাজ করে, হাউ ওয়ার্কস, এটা হলো আপনাকে দেখতে হবে। যদি দেখেন গাড়ি নিয়েই তো বলবে বা নতুন টেকনোলজি নিয়েই তো বলবে, তাহলে এই টেকনোলজি কিভাবে কাজ করছে সেটা হলো আপনাকে তারা হয়তো উদাহরণ দিয়ে বলবে বা সিনোনিম আকারে বলবে, বিস্তারিতভাবে বলবে, সেটা আমাকে বের করতে হবে। এরপরে দেখেন দ্য হিস্ট্রি অফ ফুয়েল সেল টেকনোলজি, হিস্ট্রি মানে ইতিহাস, অবশ্যই একটা ইতিহাস বলবে, কিসের ইতিহাস, ফুয়েল সেল টেকনোলজির একটা ইতিহাস তারা বলবে।
তাহলে আপনি দেখবেন যে ফুয়েল সেল টেকনোলজির ইতিহাস আসলে কোথায় বা কোন প্যারাগ্রাফে আছে। আপনি দেখবেন যে কোথায় ইতিহাস বলেছে, এবং শুধু ইতিহাস থাকলেই হবে না, ফুয়েল সেল টেকনোলজির একটা ইতিহাস থাকতে হবে, এবং এটা নাউন, এটা কিন্তু অপরিবর্তিত থাকতে পারে, কারণ আমি বলেছি নাউনগুলো অনেক সময় চেঞ্জ হয় না। তাহলে আপনি দেখবেন যে এই কথাটা কোথায় আছে এবং এর হিস্ট্রি কোথায় বলেছে। শুধু এই কথাটা থাকলেই হবে না, এর একটা হিস্ট্রি থাকতে হবে। এই দুইটা যদি ব্যাটে বলে ম্যাচ করতে পারেন তাহলে চোখ বন্ধ করে ওই প্যারাগ্রাফটা এটার অ্যান্সার দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে দেখেন যে হলিস্টিক ওভারভিউ, মানে সম্পূরক একটা ভিউ দেখাবে, ক্লাইমেট চেঞ্জের একটা ভিউ দেখাবে, মানে সম্পূরক একটা জিনিস আসলে তুলে ধরবে। আচ্ছা, সো হলিস্টিক ভিউ হচ্ছে আপনার সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সব কিছু বিবেচনা করে যেই একটা দৃষ্টিভঙ্গি দাঁড় করিয়েছে সেটা হলো হলিস্টিক ভিউ। সো দেখবেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে কনসার্ন বা একটা মতামত বা যদি কোনো দিক তুলে ধরা হয় তাহলে আমি ওই প্যারাটার সঙ্গে এটা ম্যাচ করে দিব। আচ্ছা, এরপর দেখেন লোকেটিং দ্য এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট। লোকেটিং মানে কি? খোঁজ করা। দ্য এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান। তাহলে আপনি দেখেন যে লোকেটিং মানে সার্চ করা বা খোঁজা, ইনগ্রিডিয়েন্ট। আচ্ছা, এরপর দেখেন সাস্টেইনিং কার ম্যানুফ্যাকচার। তাহলে ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা, সাস্টেনিং মানে টিকে থাকা। তাহলে গাড়ি ম্যানুফ্যাকচার টিকে থাকার কথা বলা হচ্ছে। যদি কোনো প্যারাগ্রাফে এরকম কোনো কিছু দেখেন যে গাড়িগুলো টিকে থাকার কোনো জন্য ম্যানুফ্যাকচার করছে, তো এরকম যদি কোনো তথ্য পান তাহলে এটা দিয়ে দিবেন। এটা যেহেতু আমি তিনটা ওয়ার্ডই মাথায় রাখতে পারবো, সো এটা সম্পূর্ণটা নিয়ে নেবেন। এখন দেখেন বড় বড় যেসব আছে সেগুলো কিন্তু সেখান থেকে শর্ট কিছু ওয়ার্ড আপনি মাথায় রাখতে পারেন। আচ্ছা, তাহলে এইভাবে আপনি যদি বুঝে পড়েন, যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে আপনার 70% ডান মনে করেন। আর এইটা না বুঝতে পারলে আপনি প্যাসেজ পড়ে সারাদিন খুঁজবেন এবং অ্যান্সারও ভুল করবেন। এবং লিস্ট অফ হেডিংসে কিন্তু একটা অ্যান্সার ভুল হয়ে গেলে কিন্তু 2-3টা ভুল হয়ে যায়, কারণ আপনি সঠিকটা ভুল জায়গায় দিয়েছেন, তাহলে ভুলটা অবশ্যই ভুল হবে। তো এইভাবে যে আপনি যেন ভুল না করেন এবং যেগুলো ইজি সেগুলো আগে দিবেন। তো আমি ইলিমিনেশন পদ্ধতিও ব্যবহার করব, যেগুলো আসলে ভুল যাতে কম হয়। এখন আমার কি কাজ, সবগুলো যেহেতু পড়া হয়ে গেছে, আপনারা একবার পজ করে দেখতে পারেন। আমি তো অনেক কথা বলছি, হয়তো আপনাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে। যাই হোক, আপনি একবার একটু ঠান্ডা মাথায় দেখেন আমাকে পজ করে, তারপরে আপনি প্যাসেজে আমি নিয়ে যাচ্ছি এখন। তো এখন আমি প্যাসেজটা একটু করব। এ নাম্বার প্যারাগ্রাফটা যদি একটু পড়ি আমরা, যে এ নাম্বার প্যারাগ্রাফে আমরা কী দেখতে পাচ্ছি, এ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা আমরা অ্যাকচুয়ালি কী দেখতে পাচ্ছি সেটা আমরা দেখব। আচ্ছা, দেখেন, ওকে, তাহলে এই নাম্বার প্যারাগ্রাফটা আপনারা হয়তো পড়েছেন যে ইট ইজ টেম্পটিং টু থিঙ্ক দ্যাট ওয়ান কনজারভেশন অফ কোরাল রিফস অ্যান্ড রেইন ফরেস্ট ইজ সেপারেট ইস্যু ফ্রম ট্রাফিক অ্যান্ড এয়ার, তাই না? ট্রাফিক অ্যান্ড এয়ার পলিউশন, তাহলে ট্রাফিক অ্যান্ড এয়ার পলিউশনের একটা সেপারেট ইস্যু মনে করা হতো, বাট ইট ইজ নট, কিন্তু এটা না। তার মানে দুইটা একই জিনিস, সেটা বোঝাচ্ছে। তাহলে সায়েন্টিস্ট নাও কনফিডেন্ট, সায়েন্টিস্টরা কি, বিজ্ঞানীরা এখন আসলে আত্মবিশ্বাসী যে, এখন দেখেন একটু ছোটো প্যারাগ্রাফগুলো একটু সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে সায়েন্টিস্ট আর নাও কনফিডেন্ট দ্যাট র্যাপিড চেঞ্জ, মানে দ্রুতগতির যে চেঞ্জ, আর্থ ক্লাইমেট অলরেডি ডিসরাপ্টিং অ্যান্ড অল্টারিং মেনি ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস মানে হলো বাসস্থান। তাহলে দেখেন যে পলিউশন ফ্রম ভেহিকেল ইজ এ বিগ পার্ট অফ দ্য প্রবলেম। তাহলে গাড়িগুলো থেকে যেই দূষণগুলো আছে সেটা আসলে প্রবলেমের বড় একটা পার্ট। এখন দেখেন যে এই যে একটা টেম্পটিং থিং টু কনজারভেশন মানে রক্ষণ করা, কোরাল রিফস মানে প্রবাল সামুদ্রিক প্রবাল সমগ্র, এবং রেইন ফরেস্ট ইজ সেপারেট ইস্যু মনে করা হতো ফ্রম ট্রাফিক এবং এয়ার পলিউশন থেকে, কিন্তু এটা আসলে একই জিনিস। বাট ইটস নট, মানে কি, এটা আগে সেপারেট মনে করা হতো কিন্তু এটা একই জিনিস। আচ্ছা, তাহলে এই কথাটার সঙ্গে আমরা কতটুকু বুঝলাম? আপনি কি দেখেন যে এখানে ইউনাইটেড নেশনের কোনো কথা বলেছে? না, তাহলে বাদ দেন। মার্কেটিং দ্য হাইড্রোজেন কারের কোনো কথা বলেছে? না, বাদ দেন। তাহলে মেকিং দ্য নিউ টেকনোলজি অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড কি কোনো টেকনোলজি আসলে অ্যাভেলেবেল করছে? না, এটা পাইনি। নেগেটিভ প্রেডিকশন কি করেছে ওয়ান গ্রুপ? না, কোনো নেগেটিভ প্রেডিকশনও আমি পাইনি যে একটা গ্রুপ আসলে নেগেটিভ প্রেডিকশন করেছে কি না, পাইনি। হাউ দ্য ভেহিকেল টেকনোলজি ওয়ার্কস, টেকনোলজি কীভাবে কাজ করে সেটাও কিন্তু বলেনি। আপনারা কিন্তু বুঝতেই পারছেন, আমি কিন্তু সম্পূর্ণ পড়িয়েছি আপনাকে। তো দেখেন, দ্য হিস্ট্রি অফ দ্য ফুয়েল টেকনোলজি, হিস্ট্রি কোনো কিছু বলেনি, ফুয়েল সেল টেকনোলজির কোনো হিস্ট্রিও বলেনি। তাহলে এখানে কি বলেছে? ক্লাইমেট চেঞ্জের একটা কথা বলেছে এবং এটার একটা সামগ্রিক দিক আসলে বিবেচনা করেছে বা রিলেট করেছে। দেখেন,
এইখানে দেখেন বলেছে যে এই দুইটা বিষয় সেপারেট মনে করা হতো, কিন্তু এটা আসলে না, এটা একই বিষয়, এটা একে অপরের সঙ্গে রিলেটেড, তাই না? তো এইখানে সায়েন্টিস্টরা এখন বিশ্বাস করে এটা এর জন্য কি করছে, র্যাপিড চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জগুলো কি হচ্ছে, র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। তাহলে কথাটা এ নাম্বারের সঙ্গে আপনি বুঝতেই পারছেন যে এটা হলো 7 নাম্বারের সঙ্গে যাবে। এরপরে দেখেন এইটাও কিন্তু হচ্ছে না, লোকেটিং ইনগ্রিডিয়েন্ট, তারপরে সাস্টেনিং কার ম্যানুফ্যাকচার, তার মানে কি একমাত্র এইটাই হচ্ছে সবচেয়ে কাছাকাছি যাচ্ছে। তাহলে আমি কি দিব, প্যারাগ্রাফ এতে লিখব হচ্ছে VII, অর্থাৎ রোমান সংখ্যা VII হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এটা আপনি কি করবেন, হয়ে গেলে একদম কেটে দিবেন, মানে এটা আপনি এটা বাদ দিয়ে আপনি বাকিগুলো পড়বেন, এতে করে বদার কম করবে। অর্থাৎ একটা জিনিস হয়ে গেল আপনি শিওর, তখন এটা বাদ দিয়ে বাকিগুলো আপনি ফোকাসে রাখবেন। আচ্ছা, তাহলে হলিস্টিক ভিউ আমরা পেলাম ক্লাইমেট চেঞ্জের। এরপরে দেখেন যে বি নাম্বার যদি আমরা একটু পড়ি, যে ইউনাইটেড নেশনের একটা কথা বলেছে অলরেডি, তাহলে আমরা কিন্তু একটু ভাবতে পারি ইউনাইটেড নেশন কি করেছে। ইউনাইটেড নেশন এখন আপনারা ভাবতে পারেন যে এটাও তো ইউনাইটেড নেশন, তাহলে ভুল হবে, কারণ হুবহু শব্দ দেখলেই আসলে আগে দেওয়া ঠিক হবে না, আগে একটু আপনাকে ভাবতে হবে যে এত ইজি করে কিন্তু তারা দিবে না। ঠিক আছে, এখন এই অ্যাকশানের কথা বলেছে নাকি আসলে ইউনাইটেড নেশন তো একটা বিষয়, সো আরও কিছু হয়তো বলতে পারে, আমি একটু দেখাই। দ্য ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ প্যানেল মানে কি, একটা দল, হ্যাজ এস্টিমেটেড দ্যাট গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ইজ এক্সপেক্টেড বাই 2000, দেখেন এক্সপেক্ট মানে কি, প্রত্যাশা করা যাচ্ছে 2100 সালে কুড বি মাচ অ্যাজ 6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 6 ডিগ্রি সেলসিয়াস আসলে বৃদ্ধি পাবে 2100 সালে। এটা কারা এক্সপেক্ট করছে, এটা ইউনাইটেড নেশন একটা প্যানেল এক্সপেক্ট করছে, তাহলে প্রত্যাশা করছে। তবে এটা কি ভালো? অবশ্যই এটা কিন্তু খারাপ জিনিস, অবশ্যই এই সেলসিয়াস বেড়ে যাওয়া কিন্তু খারাপ জিনিস। এবং এটা কারা বলছে, একটা প্যানেল বলছে, তারা এক্সপেক্ট করছে। তাহলে প্রথম 2 লাইন পরেই কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি। আমি কিন্তু অ্যান্সার অলরেডি পেয়ে গেছি, এবং আপনাদের কিন্তু বলেছিলাম যে প্রথম 2-3 বাক্য খুব ভালো করে পড়বেন। এবং আমাদের যেহেতু মাথায় আছে যে কী কী ইয়েগুলো আছে আমাদের, দেখাই, তাহলে এই কথাটা আপনারা এখন নিজেরাই কিন্তু অ্যান্সার দিতে পারবেন, অনেকেই কিন্তু দিতে পারবেন। কারণ দেখেন এইখানে একটা নেগেটিভ প্রেডিকশন করা হয়েছে। এক্সপেক্ট মানে কি, প্রত্যাশা করা বা ভবিষ্যৎবাণী করা। 2100 সালের কথা বলেছে, তার মানে একটা ভবিষ্যৎবাণী করছে, আর এটা নেগেটিভলি করছে, কারণ 6 ডিগ্রি বেড়ে যাবে। এবং একটা গ্রুপই করছে, গ্রুপ মানে প্যানেল বলতে কোন দেশের, যে ইউনাইটেড নেশনের একটা প্যানেল বলেছিল, তার মানে একটা গ্রুপ নেগেটিভ প্রেডিকশন করছে। তার মানে কি, সাম নেগেটিভ প্রেডিকশন ফ্রম ওয়ান গ্রুপ অফ এক্সপার্ট। তাহলে আমি IV দিয়ে দিতে পারি, চোখ বন্ধ করে আমি IV দিয়ে দিব, এবং এটা অ্যান্সার লিখে দিব আমি IV। তো IV হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি এটা অ্যান্সার দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কিন্তু অলরেডি 2টা হয়ে গেল, এবং এগুলো বাদ দিলে কি হবে, এগুলো পরে আর বদার করবে না আপনাকে, ঠিক আছে, পরবর্তীতে আর বদার করবে না। ওকে, এরপরে আমরা সি নাম্বারটা দেখব। এখন দেখেন আমরা বাকিগুলো আর পড়ারই দরকার নেই, যেহেতু আমি অ্যান্সার পেয়ে গেছি, আমি পড়বো না। এরপরে দেখেন সি নাম্বারটা, যে টেকনোলজিস ডু এক্সিস্ট রিডিউস এলিমিনেট কার্বন ডাইঅক্সাইড, ওকে, টু ওয়েস্ট প্রোডাকশন কনজামশন ওয়াইন পাওয়ার। ওকে, একটু চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন মাঝে মাঝে, কারণ সময় কম, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক কার ওয়ান পসিবল অপশান, তো আপনারাও একটু দেখতে পারেন, আমি আপনাদের একটু সুযোগ করে দিতে চাই, সো আপনারা একটু দেখতে থাকেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা যদি আমরা পড়ি যে এখানে আছে টেকনোলজি ফুয়েল, দেখেন ফুয়েল সেল টেকনোলজি, এটা নিয়ে কিন্তু আমরা একটা কিওয়ার্ড দাগিয়েছিলাম। এখন ফুয়েল সেল টেকনোলজি নিয়ে কি বলেছিল দেখেন তো, এখানে বলেছিল যে এর হিস্ট্রি বলবে, ফুয়েল সেল টেকনোলজির একটা হিস্ট্রি বলবে। এখন আসলে কি হিস্ট্রিটা আছে কি না সেটা এখন খুঁজে বের করা দরকার। আমি প্রিটি মাচ শিওর যে ওইটাই হবে, বাট তারপরেও দেখতে হবে আমাকে শিওর থাকার জন্য। তাহলে আমি যদি দেখি যে টেকনোলজি দ্যাট শোজ দ্য পটেনশিয়াল মেক্স ক্লাইমেট চেঞ্জ, দিস ইজ অ্যাকচুয়ালি invented late 19th century, দেখেন দিস ইজ অ্যাকচুয়ালি ইনভেন্টেড দ্য লেট 19th century। তাহলে এটা কিন্তু একটু ডিটেলসলি বললো যে এটা কি একটা লেট 19th century, তাহলে 19 শতকের পরে। তাহলে এটা একটা ইতিহাস বলছে, মানে অতীতের কথা বলছে যেহেতু, তার মানে আমি বুঝতে পারছি এটা একটা ইতিহাসের কথাই বলবে, আর বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে আমি 2 লাইন পড়েই কিন্তু অ্যান্সার দিতে পারি। সো ফুয়েল টেকনোলজির একটা হিস্ট্রি কিন্তু এখানে বলা হচ্ছে।
কারণ 19th সেঞ্চুরি এটা অতীতের কথা, অবশ্যই এটা অ্যান্সার হবে। তাহলে ভিআই হলো আমার অ্যান্সার, ভিআই আমি এখানে লিখে দিতে পারি ভিআই। আচ্ছা, তাহলে এটা আমি কিভাবে বের করলাম? আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে প্র্যাকটিক্যাল কিছু তারা কিন্তু উদাহরণ দিবে। তাহলে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ কিন্তু তারা দিল, কারণ তারা একটু ডিটেলসলি বলার জন্য সেটা আসলে আমাকে রিলেট করতে হবে। যে হিস্ট্রির যেহেতু কথা বলেছে, তাহলে 1900 সালের কথা বললো বা 19 শতকের কথা বললো, তো সেই শতকটা অবশ্যই অতীতের, তো সেটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণ কিন্তু রিলেট করতে পারলাম, যার কারণে অ্যান্সারটা দেওয়া ইজি হলো। আচ্ছা, এবং আমি যদি দেখি যে ওইটার একটা হিস্ট্রির কথা বলেছে, তো এটা সরাসরি কিন্তু সিনোনিম না, এটা রিলেট করতে হবে। হিস্ট্রির কোনো সিনোনিম কিন্তু এখানে বলে, সিনোনিম মানে সমার্থক শব্দ, কিন্তু তারা ডিটেলসলি বলবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দিবে। আচ্ছা, এরপরে দেখেন আরও আছে। আচ্ছা, ডি নাম্বার, ই এবং এফ। সো ডি নাম্বারটা দেখেন, সো হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইনভলভড, হোয়াট প্রসেস ইন প্রসেস বলতেছে, তাই না? দেয়ার ইজ এ ক্যাচ, হাইড্রোজেন গোজ ফুয়েল ট্যাঙ্ক, ওকে, the emission of the fuel cell, okay, similar battery, but unlike battery not run down। আচ্ছা, ব্যাটারির মতো এটা আসলে ডাউন হয়ে যায় না, as long as hydrogen and oxygen are supplied in the cell it keep generating electricity। আচ্ছা, তার মানে প্রসেস মানে কি একটা কিছু একটা আসলে প্রসেস মানে কি স্টেপ বা ধাপ, কীভাবে কাজ করে সেটা কিন্তু এখানে বলতেছে যে ব্যাটারির মতো এটা কিন্তু ডাউন হয়ে যায় না, এটা হাইড্রোজেন এবং অক্সিজেনগুলো সাপ্লাই দিতে থাকলেই এটা জেনারেটর ইলেকট্রিসিটিটা উৎপাদন করে। তার মানে কি দেখেন, এটা একটা আমরা কিন্তু এই বিষয়টা পড়েছিলাম অলরেডি, এবং আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে একটা জিনিস বলেছিলাম যে আচ্ছা দেখেন, অনেক সময় তারা কি করবে, হিসাব করবে, তারপরে হচ্ছে ক্লু দেখাবে, বিষয়গুলো আসলে এরকমই। অথবা আপনি প্র্যাকটিক্যাল উদাহরণের সঙ্গেও কিন্তু ম্যাচ করতে পারেন, যেটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়েছে যে কিভাবে তারা কাজ করে, একটা প্রসেস বলে দিচ্ছে। তাহলে এই দুইটার সঙ্গেই আপনি মিলাইতে পারেন। তাহলে আপনি এইটা অ্যান্সার দেন, কোনটা দিবেন? এখন মার্কেটিংয়ের কথা তো বলেনি, এলিমিনেশন পদ্ধতি যদি আমি ব্যবহার করি, এক একটা করে বাদ দেন, এইটা কিন্তু বলেনি, এইটাও বলেনি। এখন মার্কেটিং টেকনোলজি ওয়ার্ল্ড ওয়াইড এটা বলেনি। হাউ দ্য নিউ ভেহিকেল টেকনোলজি ওয়ার্কস, কীভাবে এটা কাজ করে সেটাই কিন্তু বলেছে, যেহেতু এটা প্রসেসের কথা বলেছে, একটা প্রসেসের কথা যেহেতু বলেছে, যে হাউ দ্য নিউ টেকনোলজি ভেহিকেল ওয়ার্কস, কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তাহলে অ্যান্সার হবে এইটাই। আমি আবারও দেখাই দিচ্ছি, সমস্যা নেই, আমি আগে অ্যান্সারটা লিখে নিই। দেখেন কীভাবে কাজ করে সেটা আমরা কীভাবে বুঝলাম, যে হাউ ওয়ার্কস, কীভাবে কাজ করে, এটা একটা প্রসেস, যে প্রসেসটা ইনভলভ যে ব্যাটারিটা ডাউন হয়ে গেলেও এটা চলতে থাকে, কিভাবে চলতে থাকে সেটা ব্যাখ্যা করা হয়েছে, তাই না? কীভাবে চলতে সেটা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে অ্যান্সারটা আমি কি দিব? অবশ্যই 5 নাম্বারটা দিব, ভেহিকেলস কীভাবে কাজ করে বা কীভাবে এটা কাজ করে, এটা প্রসেস বলেছে। ওকে, তাহলে এগুলো আমরা বাদ দিতে পারি। আচ্ছা, এবং আমি আর একটা বিষয় আপনাদের বলতে চাই যে আসলে আমরা কিভাবে দ্রুত খুঁজে বের করতে পারছি, কারণ হচ্ছে এইগুলো আমাদের মাথায় আছে। এখন এইগুলো যদি মাথায় না থাকে তাহলে কি করতে হবে, একটা করে আর একটা বাকিগুলো দেখে ফেলতে হবে। এখন দেখেন কি কি আছে বাকি, সেগুলো একটু দেখেন। অ্যাকশান নিচ্ছে, তারপরে মার্কেটিংয়ের একটা কথা আছে, অ্যান্ড হচ্ছে টেকনোলজি অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বব্যাপী এটা অ্যাভেলেবেল করছে, লোকেটিং করছে একটা ইনগ্রিডিয়েন্ট, সাস্টেনিং দ্য ম্যানুফ্যাকচার। ওকে, তাহলে এই বিষয়গুলো বাকি আছে। সো বারবার দেখে নিলে কি হবে, আপনার বিষয়গুলো মানে মনে থাকবে, তাহলে আপনি প্যাসেজ পড়ার সময় ধরতে পারবেন। আচ্ছা, তাহলে এতটুকু গেল। এরপর ই নাম্বারটা আমরা দেখি। ওয়ান সোর্স অফ হাইড্রোজেন ইজ ওয়াটার, একটা উৎস কি, হাইড্রোজেনের একটা উৎস হলো ওয়াটার। আচ্ছা, তো আপনার একটু ই নাম্বারটা একটু দেখেন যে কিভাবে আসলে অ্যান্সারটা দিতে পারি, আমরা কি কি বের করতে পারি, ই নাম্বারে কি কি আছে। আচ্ছা, ই নাম্বারে আসলে অ্যাকচুয়ালি কী আছে সেটা একটু দেখি। এখানে হাইড্রোজেনের একটা উৎসর কথা বলেছে প্রথমেই, তাই না? অনেকে কিন্তু এটা খেয়াল করেছেন যে ওয়ান সোর্স অফ হাইড্রোজেন। এখন সোর্স মানে কি, উৎস, একটা উৎসর কথা বলা হচ্ছে, তাই না? আর কি কি বের করতে পারি, এটা যদি আমি বলি যে ওকে, আরও যদি আমি একটু দেখি, কয়েল ফায়ার এনার্জি, তারপর দেখেন রিনিউয়েবল সোর্সেস, তারপর হচ্ছে সাচ অ্যাজ ওয়াইন্ড অ্যান্ড সোলার পাওয়ার ডু নট প্রডিউস এনাফ এনার্জি ফর ইটস টু বি ইকোনমিক্যালি ভায়াবল টু ইউজ দ্যাম ইন দ্য ম্যানুফ্যাকচার অফ হাইড্রোজেন অ্যাজ এ ট্রান্সপোর্ট ফুয়েল। আচ্ছা, এই কথাটা দেখেন বলেছে, তো এই যে সোর্সের কথা বলেছে, একটা উৎসর কথা বলেছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হতে পারে?
আমরা দেখেন অবশ্যই এখানে লোকেটিংয়ের একটা ইনগ্রিডিয়েন্টের উপাদানের কথা বলছে, তাই না? সোর্স মানে কি? একটা উৎস, আর যেখান থেকে উৎস পাওয়া যায় সেটাই তো একটা উপাদান, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাছাড়া এখানে মার্কেটিংয়ের কোনো কথাও দেখতে পেলাম না, এখানেও দেখতে পেলাম না, এবং টেকনোলজি যে অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড এটাও কিন্তু এখন আপাতত বলেনি। প্রথমেই বলেছে যে একটা সোর্স অফ হাইড্রোজেনের উৎস কি? ওয়াটার। তাহলে এই যে ওয়াটারটা হলো একটা ইনগ্রিডিয়েন্ট, একটা উপাদান। তাহলে আমি লোকেটিং খুঁজছি এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ওয়াটার। তাহলে আমি অ্যান্সার এটা দিতে পারি। ওকে, তাহলে 8 হলো আমার অ্যান্সার, নাম্বার 8। আচ্ছা, এরপরে দেখেন আরও কী কী বাকি আছে, যে ম্যানুফ্যাকচারের কথা বলা হচ্ছে। যদি কোনো প্যারাগ্রাফে ম্যানুফ্যাকচার দেখি তাহলে হবে লাস্ট, হয়তো প্যারাগ্রাফ শেষের দিক চলে আসছি আমরা। তারপরে হচ্ছে অ্যাকশন রিকোয়ার্ড বাই ইউনাইটেড নেশন, তারপরে মার্কেটিং, হাইড্রোজেন কার, তারপরে টেকনোলজি অ্যাভেলেবেল ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এরপরের প্যারাতে কি বলেছে সেটা আমরা দেখব। ইএফ, তাহলে উইথ ফ্রিক ওয়েদার কন্ডিশন অ্যাভেলেবেলি গ্লোবাল আর্জেন্ট। আচ্ছা, এখানে দেখেন যে কথাটা বলেছে যে ভেহিকেল নিয়ে কিছু কথাবার্তা বলতেছে এফ নাম্বারে। উইথ ফ্রিক ওয়েদার কন্ডিশন আর্গুয়েবলি কজড বাই গ্লোবাল ওয়ার্মিং ফ্রিকুয়েন্টলি হেডলাইন্স আর্জেন্ট নিড। দেখেন, দ্য আর্জেন্ট নিড টু গেট ফুয়েল সেল ভেহিকেল উইল বি অ্যাভেলেবেল ইন মোস্ট শোরুম। তাহলে বেশিরভাগ শোরুমে এটা কি হবে? অ্যাভেলেবেল হবে। তার মানে কি? অ্যাভেলেবেল সমস্ত শোরুমে হবে বলতে আপনি কি বুঝতে পারছেন? আপনি নিজেই কিন্তু অ্যান্সার দিতে পারবেন যে অ্যাভেলেবেল হবে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল হবে সমস্ত, মোস্ট অফ দ্য শোরুম বলতে এখানে ওই টেকনোলজিটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এইটাই আসলে নতুন টেকনোলজিটাকে ওয়ার্ল্ড ওয়াইড আর কি অ্যাভেলেবেল করার চেষ্টা করা হচ্ছে। সো এই বিষয়টা হলো অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি। তাছাড়া এখানে হাইড্রোজেনের এই বিষয়টা মার্কেটিংয়ের কথা দেখতে পেলাম না, ম্যানুফ্যাকচার সাস্টিং না, এগুলো না। সো আপনি দেখেন যে এটা হলো সর্বোচ্চ মিলে যাচ্ছে। তো আপনি অ্যান্সার এখানে দিতে পারেন হলো 3। তাহলে অ্যান্সারটা এভাবে মিলে গেল। তাহলে টোটাল প্যাসেজটা আমরা কীভাবে করলাম? এক একটা করবেন এবং এক একটা বাকিগুলো দেখবেন, এবং যেটা করবেন সেটা আপনি বাদ দিয়ে দিবেন, এবং আমরা যেই তথ্যগুলো দিয়েছি সেগুলো আপনি মাথায় রেখে কাজ করবেন। এবং আমরা বেশিরভাগই দেখেন যে এলিমিনেশন পদ্ধতিটাও কিন্তু ব্যবহার করে কিন্তু এটা খুব কাজে দিয়েছে আমাদের। এলিমিনেশন পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি, এটা কিন্তু খুব কাজে দিয়েছে যে কোনটার সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ করে। তারপরে কিছুই যদি ধরতে না পারি, এটা আমার ক্ষেত্রে হয়তো হচ্ছে অনেকে আসলে নতুন থাকবেন, তো তাদের ক্ষেত্রে যেটা একটু হার্ড মনে হবে সেটা পরে করেন, এইটাও কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? সো এই সব টিপস যদি আপনি একবার ফলো করেন, এবং নাউন দেখে কিন্তু আমরা কিওয়ার্ডগুলো আলাদাও করে ফেলেছি। এই যে নাউন যেটা বলেছিলাম যে নাউন থাকলে সেগুলো মাথায় রেখে প্যারাগ্রাফ আলাদা করে ফেলবো। যেমন আমরা ফুয়েল টেকনোলজি কিন্তু আলাদা করে ফেললাম। যেমন এখানে দেখেন যে এই ফুয়েল যে টেকনোলজির কথা এখানে বলেছিলাম, এইখানে একটা ছিল এই যে ফুয়েল সেল টেকনোলজি, এটা কিন্তু এই প্যারাগ্রাফের জন্য কিন্তু আলাদা করে একটা ইউনিক একটা তথ্য প্রদান করে, তাই না? সো এই প্যারাগ্রাফটা এটার জন্য আলাদা, সেটা আমরা বুঝতে পারলাম। তো নাউন দিয়েও আমরা বুঝতে পারবো যে কোন প্যারাতে কোন কী বিষয় নিয়ে কথা বলছে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল প্যাসেজটা। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা লিস্ট অফ হেডিংসটা সলভ করতে পারি। সো বিষয়টা আবার একটু বাসায় একটু করতে বসবেন, তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার দিতে পারছেন। ভয় পাবেন না, জাস্ট এগিয়ে যাবেন। এইটা বুঝতে হবে মূলত হচ্ছে আপনাকে এই বিষয়টা বা এই হেডিংসটা ভালো করে বুঝতে হবে, তাহলেই অ্যান্সারটা বের করা সম্ভব দ্রুত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। ভিডিওটি বড় হয়ে গেছে যদিও, সো আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। তো শেখার জন্য একটু টাইম ব্যয় করলে আসলে আমি মনে করি না যে ক্ষতি আছে। সো থ্যাংক ইউ সো মাচ।